আমরা একটা দুঃসময় থেকে কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি, এইভাবে আমি চিহ্নিত করব। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেটার মধ্যে 3টে চ্যালেঞ্জ আমি মনে করি। একটা চ্যালেঞ্জ ছিল যে ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থা ধরে রাখা, ফিরিয়ে আনতে পেরেছি আমি বলবো না, কিন্তু ধরে রাখারটাকে আমরা চেষ্টা করেছি। সেটা না আমরা আংশিকভাবে হয়তো সফল হয়েছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা। সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি। এখন যদি আমাকে বলে সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে, আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন খুবই শক্তিশালী। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি। আমাদের ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে। আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এবছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরো বাড়বে। তো কাজেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যেটা হয়তো ভেবেছিলাম 2-3 বছর লাগবে, সেটা আমরা প্রথম বছরই অর্জন করে ফেলেছি ইন সাম সেন্স। এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে না, অ্যাবসলিউটলি নাই। আমরা যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে আমরা প্রায় 2.5 বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি, আরো কিনবো যখনই দরকার হবে। আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্ব ব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আমাদের যেতেই ছিল সেইভাবে আছি। আমাদের কোনো আমি তাদেরকে বলেছি, তোমাদের ভ্যালু ইজ ইন প্রোভাইডিং আওয়ার টেকনিক্যাল সাপোর্ট, নট দ্য মানি। মানি হ্যাজ নো ভ্যালু টু আস। একটা সমস্যা হচ্ছে ব্যাংকিং খাতের গভর্নেন্সের অভাব ব্যাপকভাবে বিরাজমান ছিল, আংশিকভাবে কমেছে, এখনো আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন শর্টফল। মানে প্রত্যেকটা অনেক ব্যাংকেরই, প্রত্যেকটা বলবো না, বেশ কিছু ব্যাংকের ক্যাপিটাল শর্টফল আছে, অ্যান্ড সিগনিফিকেন্ট ক্যাপিটাল শর্টফল আছে। সেটাকে আমাদেরকে দূর করতে হবে ওভার টাইম। সব ক্ষেত্রেই যে তারা পারবে হয়তো তা নয়। যে ক্ষেত্রে পারবে না সেই ক্ষেত্রে আমাদেরকে রেজলিউশন প্ল্যানে যেতে হবে। যে ক্ষেত্রে পারবে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সময় দেব টু ফরবিয়ারেন্সের মাধ্যমে এবং অন্যান্য প্রক্রিয়ায়, যাতে তারা ফেরত আসতে পারে, ডিপোজিট গ্রোথ করে ইত্যাদি। ব্যাংকের NPL সমস্যা আছে, বিরাট সমস্যা। আমাদের NPL হয়তো পৃথিবীর অন্যতম হাইয়েস্ট এই পর্যায়ে। আমরা যখন বাইরের সরকার আসে তখন বলা হতো 8-9-10% মধ্যে ঘোরাঘুরি। আমি নিজেও খুব পেসিমিস্টিক ছিলাম। আমি বলতাম, আপনাদের মাধ্যমেই বলতাম, যে এটা হয়তো আসলে প্রকৃতপক্ষে 3 গুণ হবে, অর্থাৎ 8 থেকে 9 বৃদ্ধি হয়, তাহলে এটা হয়তো 24 থেকে 27% মতো আমার ধারণা ছিল যে প্রকৃত NPL হবে। কিন্তু বাস্তবে দেখলাম যে অবস্থাটা আরো একটু খারাপ। ফলে আমরা এখন দেখছি যে এটা প্রায় 37% মতো হয়ে গেছে, 36%। তো এখন আমি মনে করি যে আমরা উই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট, আমার ধারণা। মেবি আই উইল প্রুভ ইট রং আফটার ডিসেম্বর ডাটা আসছে, কিন্তু আমার ধারণা যে ডিসেম্বরে আমরা হয়তো কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। তো দেখা যাক, সময় বলে দিবে। আবার এমন কিছু বলা নেই। আমাদের হচ্ছে পলিসি বেসড, আমাদের ডাটা উইল স্পিক ফর ইটসেলফ। আমরা ডাটাকে হাইড করি না, করবো না, এবং যখনই ডাটা আসবে আমরা দিয়ে দিই। আমাকে অনেকেই অ্যাডভাইস করেছিল যে 36% দিলে বিশাল ক্ষতি হয়ে যাবে, বাংলাদেশের উপর রেটিং মান কমে যাবে, অমুক হয়ে যাবে। তো আমি বলছি, যা হয় হবে, আমরা সত্যকে প্রকাশ করব, তারপরে আমরা সেখান থেকে ইমপ্রুভমেন্টের দিকে যাবো। কাজে হাইড করবো না, 36 সেটাই আমরা দিয়েছি। ব্যাংক গভর্নেন্সের ব্যাপারে আমরা খুবই নজর দিচ্ছি। এটা ওভারনাইট চেঞ্জ হয় না, ইটস এ
অনেক ক্ষেত্রে ইটস এ কালচারাল ফেনোমেনা। আমাদের অনেকেই মনে করেন যে ব্যাংক মানে তো আমার ব্যাংক, আমার ব্যাংক মানে আমার পকেটের ব্যাংক, আমার পকেটের ব্যাংক মানে আমার পরিবারের ব্যাংক। এই এই মনোবৃত্তিটা আমাদের আছে। এখান থেকে আমাদেরকে বের করে আনাটা সহজ নয়, তবে চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি, এবং সতর্কবার্তা হচ্ছে যারাই কোনো রকম গভর্নেন্সের দিক থেকে পলিসি ফেলিওর করবেন, আমরা তাদেরকে হস্তক্ষেপ করব। আমরা কিন্তু এখানে নির্মমভাবে কাজ করার চেষ্টা করব। আমরা অবজার্ভ করছি, অ্যালিগেশন দেখছি, আপনাদের মাধ্যমেও আমরা খবর নিচ্ছি, পত্রিকাতে যখন উঠে সেটাকেও আমরা যাচাই করি। অনেক ক্ষেত্রে সেটা সত্য, কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা এটাও বলবো আপনাদেরকে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ পরিহার করবে। এটা আমাদের জন্য কারোর জন্য ভালো নয়, আপনাদের জন্য ভালো নয়, আপনাদের কোয়ালিটিকে অ্যাসেস কমিয়ে দেয়, আমাদের জন্য ভালো নয়, আমাদেরকে ভুল পরিচালিত করতে পারে। সেটাকে অ্যাভয়েড করবে। কিছু আছে আপনাদের মধ্যে, কিছু উদ্দেশ্য প্রণোদিত আছে বলে আমি এই কথাটা বলব। আমরা এখন পর্যন্ত যেটা করেছি, 5টা ব্যাংকের আমরা আইনগত প্রক্রিয়াগুলো শেষ করে ফেলেছি। বহু রকমের ছোট ছোট আইনগত প্রক্রিয়া আছে। একটা নতুন ব্যাংক করতে গেলে সাধারণত 6 মাস থেকে 1 বছর লেগে যায় লাইসেন্স পেতে, ফাইনাল। আমরা এটা কিন্তু 1 মাসের মধ্যে ওই আরজেসি মিটিং, ফাইন্যান্সের টাকা সব কিছু হয়ে গেছে। এখন শুধু আমরা ওয়েট করছি যে আজকালের মধ্যে হয়তো সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাইনবোর্ডের লোগো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। সেগুলোকে এখন রাইটিং প্যাডগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, ব্যাংকের ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয়ে একীভূত হয়ে যাবে। আমরা যেটা চেষ্টা করছি যে ডিপোজিটরকে তাদের অ্যাক্সেস টু দেয়ার ফান্ড পার্শিয়াল যেটা আমরা দেব, সেটা হচ্ছে পার্শিয়াল। এই জন্য বলছি, আন্ডার দ্য ডিপোজিট গ্যারান্টি স্কিম 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার, সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবং আমরা যেটা দিয়ে প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে। ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে। 2 লক্ষ টাকা অথবা যার হাইয়েস্ট পরিমাণ তার নিচে সেই পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে তখন সে ডিপোজিট হোল্ডার টাকাটি ব্যবহার করতে পারবে তার ইচ্ছা মতো। আমরা আশা করব যে কেউই যেন 2 লক্ষ টাকা দিলেও তার যদি প্রয়োজন না থাকে সে যেন না তোলে, সে টাকাটা সেখানেই থাকবে, এবং সেটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট আর্ন করবে, অন্যান্য ইসলামিক ব্যাংকের সাথে কম্পিটিটিভ হারেই হবে। আমি ডিপোজিটরদেরকে আরেকটু বলবো যে এই ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের দিক, সরি পেড আপ ক্যাপিটালের দিক থেকে সবচেয়ে শক্তিশালী ব্যাংক বাংলাদেশে। 35,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, এবং অথরাইজ ক্যাপিটাল 40,000 কোটি টাকা। তো এটার একটা বিশাল শক্তি, এদের লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণ আছে, সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই ব্যাংকটা আমরা মনে করি যেটা যদি ঠিক মতো আমরা করতে পারি, এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট। প্রথম বছর এটা কেউ বিশ্বাস করে, কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসছে। কিছু করতে হবে না, শুধু এই 20,000 কোটি টাকা খাটালে পরে তাদের অপারেটিং কস্ট চলে আসবে। তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ নেই। তো আমরা মনে করি যে এই ব্যাংক, এই 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, আমরা এই 750 ব্যাংক নেটওয়ার্কের মধ্যে এইগুলোকে ন্যাশনালাইজ করবো। যে রাস্তায় 5টা ব্যাংক আছে সেখানে একটাই থাকবে, 5টা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে, বাকিগুলোকে আমরা অন্য জায়গায় নিয়ে নেব। আমরা এই লোকবলকে ব্যবহার করব যদি তাদের যোগ্যতা সম্পন্ন হয়, প্রোভাইডেড দে আর কোয়ালিফাইড, তাদেরকে আমরা ব্যবহার করব। আমরা তাদেরকে দিয়ে ডিপোজিট মোবিলাইজেশন করব। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, ইসলামী ব্যাংক যদি পারে তোমরাও পাবে, তোমরাও ইসলামিক ব্যাংক, এবং যারা এখানে টাকা রেখেছে তারা ইসলামিক মনোভাবাপন্ন, তারা এখানে তাদের টাকা রাখবেন, এবং যারা এই ব্যাংকে আসেন নাই তারাও নতুন করে এখানে আসতে পারবেন। প্রথমত এটা সরকারি ব্যাংক, দ্বিতীয়ত এই ব্যাংকে সবচেয়ে বেশি ক্যাপিটাল আছে, তৃতীয়ত নতুন কোনো অ্যাকাউন্টে কোনো ধরনের রেস্ট্রিকশন ডে ওয়ান প্রথম দিন থেকেই থাকবে না, এবং একেবারে বাজার ভিত্তিক হারেই সবকিছু করা হবে। এই বিষয়ে সরকার আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে। রিস্ক বেসড সুপারভিশন আমরা চালু করেছি, জানুয়ারির 1 তারিখ থেকে এটা পুরোপুরিভাবে চালু হবে, আমাদের সবগুলো ব্যাংকেই চালু হবে। এখন তো 56টা ব্যাংক হয়ে যাবে, তাই না? 57টা ব্যাংক হয়ে যাবে, পুরো 57টা ব্যাংকেই এটা চালু হবে। এবং এটা আমরা মনে করি এটার সাথে আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি। আমরা 50টা, আমাদের প্রায় 500 ইন্সপেকশন
টিমে 500 মেম্বার, 550 মেম্বার আছে, 50 জনকে আমরা ফরেন্সিক অডিটে স্পেশালাইজ করব এবং এই ব্যাপারে ট্রেনিং প্রোগ্রাম আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশে ফরেন্সিক অডিট লাগবে। আমাদের যে ধরনের মানসিকতা, যে ধরনের চুরি চামারি হয়, এখানে যদি ওটাকে আমরা না আনতে পারি আমাদের প্র্যাকটিস অফ সুপারভিশনের মধ্যে, আমরা কিন্তু চোর ধরতে পারবো না। এবং চোর পালানোর পরেই বুদ্ধি বাড়বে, সেই বুদ্ধি বাড়িয়ে আমাদের বেশি লাভ হচ্ছে না, লাভ হবে না। চোরটা আগেই ধরতে হবে। সেই জন্য আমরা ফরেন্সিক অডিটর, আমরা বাংলাদেশ ব্যাংকে 50 জনকে আমরা ইনিশিয়ালি ট্রেনিং দিয়ে আমরা করে নেব। কারণ বাংলাদেশে আমরা এখন যেটা দেখেছি, আমাদের দেশে কোনো ফরেন্সিক অডিট করার মতো কেপিএমজি শুধুমাত্র কিছুটা ক্যাপাসিটি ডেভেলপ করেছে, তাছাড়া আর কারোই নেই। এইটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই অন্তত 10টা প্রতিষ্ঠান ফরেন্সিক অডিটে সুন্দরভাবে গড়ে উঠুক এবং বাংলাদেশ ব্যাংকেরও ক্যাপাসিটি আমরা ডেভেলপ করব। তো ইট ইজ এ ক্রেডেবল ডিটারেন্স বলে আমি মনে করি। এই অ্যাকশনগুলো আমরা যদি নিতে পারি, নিচ্ছি, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব। আরও বেশ দুর্বল ব্যাংক আছে, সেগুলোকে আমরা we are watching them, we are supporting them, we are giving them notice also. তো আমরা তাদের সাথে কাজ করব। আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আমরা ডেভেলপ করছি যে ওভারঅল পাবলিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্থানে নিতে হয়তো আমাদের 10 বছর লাগবে, লাগুক, কিন্তু নিতে তো হবে। সেজন্য আমাদের কর্মপরিকল্পনাটা আমরা তৈরি করছি এবং এটা আমাদেরকে, আমি বলবো সবাইকে যে আমাদেরকে জবাবদিহিতামূলকভাবেই করতে হবে। ব্যাংকগুলো জবাবদিহিতা থাকবে, বাংলাদেশ ব্যাংকেরও জবাবদিহিতা থাকবে, আমাদেরও পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে ইন লাইন উইথ যে এটা কিভাবে ইমপ্রুভ করে, কেন ইমপ্রুভ করবে না, করতে হবে। দ্যাটস দ্য চ্যালেঞ্জ এন্ড উই ওয়ান্ট টু টেক ইট। এটা আমি থাকি বা আমার পরবর্তী সাকসেসররা যারাই থাকেন তাদের জন্য প্রযোজ্য। ভবিষ্যতের দিকে তাকালে যেটা আমি মনে করি যে জিনিসগুলোকে আমরা রিফর্ম ইনিশিয়েটিভের মধ্যে পার্ট হিসেবে নিয়েছি, একটা আইন তো আমরা করেছি, ব্যাংক রেজলিউশন অলরেডি সেটা হয়ে গেছে এবং এটা প্রয়োগ আমরা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রয়োগ অলরেডি হয়ে গেছে। আরেকটা আইন আমরা করেছি, সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা হলো। এবং ওই স্কিমটাকে কিভাবে ব্যবহার করা যাবে সেটাকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করে আমরা ওইখান থেকে টাকা নিয়ে এই 5টা ব্যাংকের গ্রাহকদেরকে আমরা দিচ্ছি 12,000 কোটি টাকা আমাদের ইনিশিয়াল স্কিম, আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম দিচ্ছি। এর বাইরে আমাদের বেশ কিছু আইন সরকারের হাতে আমরা দিয়ে দিয়েছি বা দিয়ে দেব। সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, মানি লোন কোড। এই 3টা কিন্তু অলরেডি আন্ডার ইন দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আমরা চাই এই প্রত্যেকটাই যেন এই সরকারের আমলেই বাস্তবায়ন, মানে আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং বাস্তবায়নের দিকে আমরা নিয়ে খুবই প্রয়োজনীয়। এটা মানি লোন কোড অ্যাক্ট, আমাদের হাজার হাজার কেসেস পড়ে আছে, টাকা উদ্ধার হচ্ছে না। এনপিএল রেজলিউশন কোনোদিনও হবে না যদি না আমরা এফেক্টিভ মানি লোন কোড করতে পারি। এটা আমাদের করতে হবে। কাজে এটাকে নিয়ে আমাদের একটা আন্দোলনও করতে হবে। দরকার হলে জুডিশিয়ারিকে উই হ্যাভ টু পুট অন নোটিস যে দিস ইজ, জুডিশিয়ারি ইজ পার্ট অফ আওয়ার সোসাইটি, ইট ইজ নট সামথিং আউটসাইড। আমাদের যে সোসাইটি যে ডিম্যান্ড, সেটার সাথে জুডিশিয়ারিকে তাল মিলিয়ে চলতে হবে এবং কি করতে হবে সেটা সরকারের দায়িত্ব। কিন্তু এখন তো জুডিশিয়ারি সেপারেট হয়ে গেছে, তাদের দায়িত্ব। আমাদের কিন্তু অ্যাজ এ স্টেক হোল্ডার আমাদের দাবি থাকবে জুডিশিয়ারির প্রতি, এই কেসগুলোকে সত্য সমাধান করতে হবে এবং আইনগত দিকটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি আর দুটো অ্যাক্ট আছে, ইনসলভেন্সি অ্যাক্ট, এটা আমরা খুব শীঘ্রই দিতে পারবো সরকারের কাছে, আর আর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটাও আমরা দিতে পারবো। এগুলো করলে আমাদের এই যাত্রায় আমাদের যে রিফর্মগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি একটা স্টেজে নিয়ে যেতে পারবো যদি এই সরকারের আমলে এটা করা হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু করে যেতে পারি, কিন্তু দুটো জিনিস দরকার। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণ। একটা হচ্ছে ইট গিভস এ লিগাল স্ট্যাটাস, এবং সেই লিগাল স্ট্যাটাসটাকে তারা ব্যবহার করতে পারবে টু স্ট্যান্ড আপ এগেনস্ট প্রেশার্স ফ্রম পলিটিক্যাল প্রসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। পৃথিবীর সব দেশে যারা একটু উন্নত দেশ, সেখানেই কিন্তু সেন্ট্রাল ব্যাংকে স্বাধীনতা দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংকের যারা নেতৃত্ব দেন গভর্নর হিসাবে, তাদেরকে কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসও দেওয়া হয়।
এটা সাধারণত মন্ত্রী পর্যায়েরই হয়, প্রত্যেকটা দেশেই তাই। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে ফায়ার করা যায় না। কেন ফায়ার করা যায় না? হ্যাঁ, তারা যদি ঘুষ খায়, তারা যদি কোনো অপকর্ম করে, সেই কারণে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু সেটা করতে হবে জুডিশিয়াল প্রসেস। সুপ্রিম কোর্টের জাজদের দ্বারা যদি নির্ণয় করা হয় যে সে দোষী, অর্থাৎ হি হ্যাজ এ কজ টু বি ফায়ার, তাহলে বাংলাদেশে বর্তমানে যে পলিসি সেটা হলো একটা ফোন কলের মাধ্যমে ফায়ার করে দেয়। তাহলে পরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ফেডের চেয়ারম্যানকে এতদিনে 50 বার ফায়ার করে দিতে পারতেন, বাট হি হ্যাজ অ্যাটলিস্ট 50 বার বলেছেন আই ওয়ান্ট টু ফায়ার হিম, কিন্তু পারেননি, কারণ চাইলেও হবে না, আইনগতভাবে হি হ্যাজ নো পাওয়ার টু ফায়ার। এই জিনিসটা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকে আছে, সেটা কানাডা বলি, আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, ইউকে বলি, পাকিস্তান বলি, সব জায়গায় কিন্তু আছে, আমাদের নেই। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের কি ক্ষমতায়ন করা দরকার আছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংককে ক্ষমতা দিলেই হবে না, লিডারশিপেরকে ক্ষমতায়ন করার সাথে সাথে তাকে লিডার হিসেবে চয়েসও করতে হবে। আমি এমন কোনো ব্যক্তিকে যদি চয়েস করি যে ব্যক্তি আমার কথা শোনার জন্য বলার আগে দাঁড়িয়ে সেটাকে বাস্তবায়ন করবে, তাহলে কিন্তু ওই ক্ষমতা তাকে দিয়ে লাভ। আমরা তো দেখেছি দুদক কি করেছে, সে করেনি। তো ওই ধরনের প্রতিষ্ঠান, নখদন্তবিহীন উদ্যোগের চেয়ারম্যান বলেছেন আমরা হচ্ছে নখদন্তবিহীন ব্যাঘ্র। তো আমরা তো নখদন্তবিহীন ব্যাঘ্র হইতে চাই না, তো আমরা চাই লিডারটাকেও যেন সিলেকশনটা ঠিকভাবে হয়, লিডারের যেন অন্তত পক্ষে মোরাল অব্লিগেশন থাকে যে কোনো ধরনের চাপ আসলে আমি দেব না, এবং যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আমি দরকার পদত্যাগ করবো, কিন্তু চাপ মেনে নেব। এই ধরনের মোরাল প্রিন্সিপাল লোকজন বাংলাদেশে আছে, এবং তাদেরকে বেছেই আনতে হবে। এখানে সনাতন যে পদ্ধতিতে করা হয়েছে আমলাতান্ত্রিকভাবে বা আমলাদের মধ্যে থেকে, সেটা একটা করলে পরে আমরা কিন্তু মিস্টার ইয়েসম্যান পাবো, আমরা এফেক্টিভ গভর্নর ভবিষ্যতে পাবো না। এটা খেয়াল করতে হবে। তাহলে এই আইনটা খুব প্রয়োজন, এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে, কিন্তু এটা আমি মনে করি একটা বাস্তবসম্মত, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনা হাতিয়ার, এবং সেটাকে আমাদের দেশে প্রয়োগ করাটা, অ্যাডপ্ট করাটা, গ্রহণ করাটা খুবই প্রয়োজন আছে। এখানে কোনো ধরনের ব্যুরোক্রেটিক প্রতিবন্ধকতা মাধ্যমে এটাকে চাপা দেওয়াটা উচিত হবে না। আমাদের বিশাল জনগোষ্ঠী বাইরে আছে, তাদেরকে আনতে হবে, এবং আমাদের আর্থিক খাত যদি বড় করতে হয় তাহলে প্রত্যেকটা সেগমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। এই সাথে আমি যেটা বলবো, আমরা ব্যাংক খাতের উপর যারা বড় বড় কর্পোরেটস, তাদের ডিপেন্ডেন্সিটা কমিয়ে দিতে হবে। আই ওয়াজ ভেরি প্লিজড যে রেনেটা একটা বন্ড ইস্যু করেছে, হ্যাঁ, ওয়ে টু হ্যাঁ, লিস্ট করেছে। আমাদেরকে ইনোভেটিভ ইনস্ট্রুমেন্টস এটাকে বন্ড মার্কেটে এনে ওটাকে সবার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আপনাদেরকে মানে যারা আমাদের ডিপোজিটর, তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র ব্যাংকেই টাকা রাখবেন তা নয়, আপনারা বন্ডও কিনবেন, আপনারা ভালো কর্পোরেট বন্ড কিনবেন। আমাদের কর্পোরেট বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য আমরা বন্ড মার্কেট ডেভেলপমেন্ট স্টাডি করে শেষ করে ফেলছি। ওটাকে আমরা লঞ্চ করবো যে কোনো দিন। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আমাদেরকে টাইম দিয়েছিলেন, কিন্তু উনি রাখতে পারেন, উনি সিঙ্গাপুর যাওয়ার কারণে। তো আমরা আবার নতুন করে টাইম চেয়েছি, আমরা যে কোনো দিন এটাকে লঞ্চ করব। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বন্ড মার্কেটকে ডেভেলপ করতে না পারলে আমরা কিন্তু আর্থিক খাতকে ডেভেলপ করতে পারবো না। এবং পৃথিবীতে 130 ট্রিলিয়ন হচ্ছে বন্ড মার্কেটের সাইজ, আর ব্যাংক মার্কেটের সাইজ হচ্ছে 60 ট্রিলিয়ন, অর্ধেকেরও কম। তো আমরা সেই অর্ধেকেরও কম হয়ে আমরা সেটাকে 1 নম্বরে রেখেছি, আর যেটা 1 নম্বরে থাকার কথা বন্ড মার্কেট, সেটা আমাদের অস্তিত্ববিহীন হয়ে আসবে, সেটা তো হওয়া উচিত। তো যাই হোক, এখানে অনেক কাজ করতে হবে, অনেক দিন লাগবে, কিন্তু এই মার্কেটটাকে আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ইন্ডিয়াতে কিন্তু প্রত্যেক বাড়িতেই মিডল ইনকাম লোকজনের হাতে কোম্পানির কাগজ বলে একটা কাগজ আছে, অর্থাৎ তারা কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করে, তারা কিন্তু বন্ড মার্কেটে বিনিয়োগ করে। এই কাগজগুলোকে তারা বলে কোম্পানির কাগজ। তো এই কোম্পানির কাগজটা বাংলাদেশে প্রচলিত নয়, আমাদের কালচারের মধ্যেই নাই, আমাদের লিটারেচারের মধ্যেও নেই। আমি কিন্তু ভারতীয় লিটারেচারে দেখি
যে মরার সময় কোম্পানির কাগজগুলোকে অমুক করে গেলেন বা ই করলেন, ইনহেরিটেন্সের একটা পরবর্তী প্রজন্মকে inherit করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে রেখে যায়। তো আমাদের এই কোম্পানির কাগজটাকে পপুলার করতে হবে, ডেভেলপ করতে হবে। তা না হলে ব্যাংকিং খাত কিন্তু ভালনারেবল থেকেই যাবে। বড় বড় বড়োয়ার, সিঙ্গেল বড় আমার কাছে আসে যে আমাদেরকে লিমিটটা উইথড্র করে দেয়। আমি বলি না, আপনার লিমিট উইথড্র করবেন, আপনার বন্ড মার্কেটে যান, কি করতে হয় বলেন, আমরা সাহায্য করব। We will help you in floating your bonds. We will take you to the bond market, but you have to make it an IPO. বন্ড মার্কেটকেও বাজারে নিতে হবে। শুধু প্রাইভেট প্লেসমেন্ট করে বা আরেকটা ব্যাংক থেকে, এটা আমি তো বন্ধ করার চেষ্টা করছি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা নিয়ে আমি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করব, এটাকে আমি বলি গরিব বানরের পিঠা বন্টনের মতো। এটাতে কোনো লাভ হবে না। ব্যাংকের রিস্কটা আমরা আরো অন্যান্য ব্যাংকের দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছি আমরা বলছি যদি ব্যাংককে ক্যাপিটালাইজ করতে হয় তাহলে বন্ড মার্কেটে যেতে হবে, ব্যক্তি খাত থেকেই প্রাইমারি টাকা তুলতে হবে। ইনিশিয়ালি আমরা বলছি 50% পর্যন্ত প্রাইভেট প্লেসমেন্ট অ্যালাউ করবো, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা উঠিয়ে